আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ও 2026 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একটা ভয়ের নাম। বিশেষ করে তোমরা যারা এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু অনেকেই এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রটাকে ভয় করো বা ভয় পাও। এর মূল কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রটা সারা বছর একটু কম বেশি করা হলেও এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রটা একটু কম করা হয়েছে বা কম করা হয়। এখন তোমাদের কিন্তু বিশেষ করে যারা এইচএসসি 25 ব্যাচ রয়েছে, তোমাদের কিন্তু শর্ট সিলেবাস। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে 10টা অধ্যায় আছে ওই বইয়ের ভিতরে, ওর ভিতরে মাত্র কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 6টা অধ্যায়। তো এই 6টা অধ্যায়ের জন্য কিন্তু তোমার সাজেশন করা যায়, 6টা অধ্যায়ও করা লাগে না। 3টা অধ্যায়, এই 6টা অধ্যায়ের ভিতরে 3টা অধ্যায় মোটামুটি তুমি একটু ভালো মতন প্র্যাকটিস করলে এবং সহজ 3টা অধ্যায় তুমি যদি একটু একটু খুব সুন্দর মতন প্র্যাকটিস করো, এখনো তোমার হাতে যে 25 থেকে 30 দিন সময় রয়েছে, আমি এইচএসসি 2025 ব্যাচের জন্য কথাটা বলছি। তো তোমাদের হাতে এখনো যে 25 থেকে 30 দিন বা 1 মাসের মতন সময় রয়েছে বা 1 মাসের কিছুটা কম সময় রয়েছে, এই সময় যদি তুমি আমি যে 3টা অধ্যায়ের কথা বলবো, অধ্যায়ের 3টার নাম আমি বলে দিই: চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়। এই 3টা অধ্যায় যদি তুমি করে যেতে পারো, তুমি শুধুমাত্র পাস না, খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর তোমরা যারা খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, সহজে ইজিলি যদি খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে তোমরা এই যে 3টা অধ্যায়ের কথা বললাম, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, 4, 6, 8, এই 3টা অধ্যায় খুব ভালো মতন করেছো। কেমন? তো আমরা আজকের ক্লাসে চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আমরা এখানে টোটাল 4টা সৃজনশীল তোমাদের সাজেশন আকারে করাবো। এই যে একটা, দুইটা, এটা হলো 2 নম্বর প্রশ্ন, 3টা, এটা 3 নম্বর প্রশ্ন, এরপরে হচ্ছে সম্ভবত আর একটা মিসিং আছে। যাও, টোটাল 4টা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি তোমাদের অ্যাড করে দেবো একটু পরে। সেটা হচ্ছে এই এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন আমি তোমাদের A to Z একদম ধরে ধরে সলভ করে দিব। এখন এই 4টা প্রশ্ন যদি তুমি সলভ করো, তাহলে কিন্তু এই যে চতুর্থ অধ্যায়ে 2টা সৃজনশীল আসবে। কয়টা সৃজনশীল বলো? 2টা সৃজনশীল, 20 মার্ক। কেন এই চতুর্থ অধ্যায় দিচ্ছি তো বুঝতে পারছো, কারণ এই প্রশ্নটা, এই অধ্যায়টা করলে তুমি 2টা সৃজনশীল কমন পাবা। এখন কষ্ট করে এই অধ্যায়ের যে বেসিক ক্লাসের যে প্লেলিস্ট আমাদের আছে, তুমি একটু কষ্ট করে কাইন্ডলি একটু বেসিক ক্লাসের গুলা একটু দেখো এবং তুমি একটু খাতায় ওইগুলো নোট করো। শুধু দেখবা না ভিডিও, ওইখানে যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে ওই ক্লাসগুলো তোমরা হচ্ছে খাতায় নোট করো। কিংবা এই ক্লাসটার আগের ক্লাস যেটা আমি করিয়েছি, ওইখানে আমি আমাদের ফেসবুক লাইভ ক্লাস, ইউটিউব লাইভ ক্লাসে আমি একদম A to Z তোমার বেসিক সহ একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় তাও ওইখানে দেখাই দিছে। ওইখানে একদম 0 থেকে বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য যা যা লাগে আমি সময় নিয়ে সুন্দর মতন আলোচনা করে দিছি। তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবা। আর এখন আমি তোমাদের এই ধারাবাহিকভাবে যে 4টা প্রশ্ন সমাধান করে দিচ্ছি, এই 4টা প্রশ্ন যদি আমি তোমাদের করিয়ে দিচ্ছি, এই যে আজকে আমি ঢাকা বোর্ড 2024 সাল করাবো, তোমরা যদি আমাকে কথা দিতে পারো এই যে সামনের যে 4টা প্রশ্ন আমি সলভ করাই দেবো, এই 4টা প্রশ্ন স্যার আপনি সংখ্যা ঘুরাই দিলে আমি নিজে নিজে করতে পারবো, এরকম যদি তোমাদের পরিস্থিতি হয় বা তুমি যদি পারো এবং তুমি আমার এই ক্লাসগুলো করলে এবং বাসায় বসে একবার করলেই তুমি, আমি জানি 100% তোমার প্রিপারেশন হয়ে যাবে, তুমি পারবা। এই অধ্যায় থেকে যে 20 মার্কের প্রশ্ন আসবে সেটা তুমি 100% পারবা, কারণ এখানে পার্সেন্টেজের অঙ্ক আমি দিয়েছি, স্থায়ী সম্পত্তি ক্রয়ের অঙ্ক দিয়েছি, সহজ অঙ্ক দিয়েছি। আজকে আমরা একদম সহজ অথচ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়ে কিন্তু আমরা শুরু করবো। এটা কিন্তু সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। তো চলো আমরা এই অঙ্কটা দিয়ে আমাদের এই সিরিজটা শুরু করি। ধারাবাহিকভাবে আমি যে সৃজনশীলগুলো দেখালাম এগুলো তোমরা আই হোপ আমার সঙ্গে সলভ করবা, তাহলে এই অধ্যায়ের যে 20 মার্ক এইচএসসি 25 ব্যাচ, তোমাদের কাছ থেকে এই অধ্যায়ের 20 মার্ক কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। চলো স্টার্ট করি। তো দেখো, ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটা, পদ্মা কোম্পানি, আমরা যদি একটু অঙ্কের ভিতর খেয়াল করি, এখানে দেওয়া আছে কি, পদ্মা কোম্পানি লিমিটেড 100 টাকা, পদ্মা কোম্পানি লিমিটেড 100 টাকা মূল্যের, তাহলে এক একটা শেয়ারের দাম কয় টাকা? 100 টাকা। 60,000 শেয়ারে বিভক্ত, কত হাজার শেয়ারে বিভক্ত? 60,000 শেয়ারে বিভক্ত, যা 60 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে 100 গুণ এই 100-র সঙ্গে যদি আমরা এই 60,000-কে গুণ দেই, এই 100-র সঙ্গে যদি 60,000-কে আমরা গুণ দেই, তাহলে কিন্তু আমরা পাবো 60 লাখ টাকা, এবং এই 60 লাখ টাকাই হচ্ছে আমাদের কি? অনুমোদিত মূলধন। কেমন? আচ্ছা, তাহলে অনুমোদিত মূলধন পেলাম কত টাকা? 60 লাখ টাকা, এটা আমরা পেয়ে গেছি। ওকে, আর কোনো সমস্যা নেই। এর পরের লাইনে যাই। কোম্পানি এর 10,000 শেয়ার, কয় হাজার শেয়ার? 10,000 শেয়ার। দেখেন,
তার কিন্তু টোটাল শেয়ার 60,000 শেয়ারে বিভক্ত। তার টোটাল শেয়ার কত? 60,000। কিন্তু এই 60,000 শেয়ারের মধ্যে সে 10,000 শেয়ার 10% অধিহারে, 10% অধিহারে, অধিহার মানে কি? লিখিত মূল্য বা অভিহিত মূল্যের থেকে বেশি মূল্যে বিক্রি করা। তাহলে কত পার্সেন্ট বেশি দামে সে বিক্রি করতেছে? 10% ইস্যু করে। মোট 11,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। জিনিসটা বুঝছো? এইখানে কিন্তু সে 10,000 শেয়ার ইস্যু করছে, মানে 10,000 শেয়ার সে ইস্যু করছে। ইস্যু করছে মানে কি? বিক্রি করতে চায়। 10,000 শেয়ার সে বিক্রি করতে চায়। ভালো মতো বুঝো, তার কাছে আছে কিন্তু 60,000 শেয়ার। সে 60,000 শেয়ারের মাত্র ইস্যু করছে 10,000 শেয়ার। এই যে ইস্যু করছে, এই যে 10,000 শেয়ার, এই যে লিখছে, এই জন্য কোম্পানি এর 10,000 শেয়ার ইস্যু করে 10% অধিহারে, 10,000 শেয়ার ইস্যু করছে। এখন দেখতে হবে আবেদন পাওয়া গেছে কত। এইখানে দেখো আবেদন পাওয়া গেল, আবেদন পাওয়া গেল কত? 11,000। তার মানে আমার কাছে আছে 60,000 শেয়ার, ওই 60,000 শেয়ার আমি 10,000 শেয়ার মাত্র বিক্রি করতে চাই বা ইস্যু করলাম, আর আমি আবেদন পাইলাম 11,000, মানে এখানে 1,000 অতিরিক্ত আবেদন পেয়েছি। আমি অতিরিক্ত পাইছি আবেদন কত? আমার অতিরিক্ত, আমার টোটাল আবেদন করছে হলো 11,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তার মানে আমি 11,000 শেয়ারের আবেদন পাইছি, অথচ আমি এখানে ইস্যু করছিলাম মাত্র 10,000 শেয়ার। তাহলে ওই 11,000 থেকে 10,000 শেয়ার যদি আমরা বিক্রি করি, মানে বিয়োগ দেই, তাহলে আমরা পাবো 1,000। ওই 1,000 হলো অতিরিক্ত আবেদন। তাহলে অতিরিক্ত আবেদন করছে কয় হাজার? 1,000 শেয়ার। কেমন? আচ্ছা, এবার দেখেন কোম্পানি 10,000 শেয়ার আবেদনকারীর মাঝখানে বন্টন করে। বন্টন করে মানে ভাগ করে দেয়। কারণ সে যেহেতু 10,000 শেয়ার ইস্যু করছে, কোম্পানি যে কয়টা শেয়ার ইস্যু করে তার থেকে যদি বেশি আবেদনও করে, সে কিন্তু এই 10,000ই বিক্রি করতে পারবে। কারণ এখানে সে যে কয়টা শেয়ার ইস্যু করছে সেই কয়টা শেয়ারই সে অ্যাকচুয়ালি বিক্রি করতে পারবে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ সে এই 10,000 শেয়ারই বিলি করতে পারবে বা বন্টন করতে পারবে বা 10,000 শেয়ার বিক্রি করতে পারবে, যেহেতু সে 10,000 শেয়ার একবার কি করে ফেলছে? ইস্যু করে ফেলছে। কেমন? এরপরে দেখি কি বলছে। 10,000 শেয়ার আবেদনকারীর মাঝখানে বন্টন করে। 10,000 শেয়ারই তো বন্টন করবে, যেহেতু সে 10,000 ইস্যু করছিল, 10,000ই বন্টন করলো। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। তাহলে অতিরিক্ত আবেদন করছে কত? আমরা জানি অতিরিক্ত আবেদন করছে 1,000 শেয়ার। তাহলে এই যে 1,000 যে অতিরিক্ত আবেদন করছে, এই অতিরিক্ত আবেদনের টাকাটা সে কি করলো? ফেরত দিয়ে দিছে। কারণ এই 1,000 যে অতিরিক্ত আবেদন করছে, এদের তো আর আমি শেয়ার দিতে পারবো না। কারণ কি? আমি ইস্যু করছি 10,000। এখন আমার যদি 11,000, 12,000, 13,000, 14,000 লোক আবেদন করে, আমি সর্বোচ্চ 10,000ই দিতে পারবো, সর্বমোট 10,000 শেয়ারই দিতে পারবো। তাহলে অতিরিক্ত আবেদনকারী কি করতে হবে? আমাদের ফেরত দিয়ে দিতে হবে। এখন দেখো এখানে প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো কি কি দিছে দেখো, একটু খেয়াল করো। শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করতে বসে এবং অধিহারের পরিমাণ নির্ণয় করতে বসে। এখানে বসে শেয়ার প্রতি, ভালো মতন খেয়াল করো কিন্তু এখানে কিন্তু বসে শেয়ার প্রতি, মানে এক একটা শেয়ারে অধিহার কত টাকা, আর অধিহারের পরিমাণ নির্ণয় করতে বসে মানে অধিহার বাবদ টোটাল কত টাকা এই কোম্পানিটা আর কি তুলতেছে। আর খদাগে অ্যাজ ইউজুয়াল সবসময় যা করতে বলে সেটা হলো জাবেদা। খদাগে জাবেদা করতে বলবে। আমরা জানি এই অধ্যায়ের কিন্তু সর্বমোট 5টা জাবেদা আছে। আর গদাগে অ্যাজ ইউজুয়াল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বসে। তো কদাগে বসে শেয়ার প্রতি অধিহার। শেয়ার প্রতি মানে কি? এক একটা শেয়ারে কয় টাকা। তো চলো আমরা শেয়ার প্রতি অধিহার নির্ণয় করি। আমরা কদাগ দিয়ে সুন্দর মতন লিখব শেয়ার প্রতি অধিহার সমান সমান শেয়ার প্রতি অভিহিত মূল্য অভিহিত মূল্য মানে কি? এক একটা শেয়ারের দাম কয় টাকা ইনটু শেয়ার অধিহার। একটু খেয়াল করবেন,
শেয়ার প্রতি অভিহিত মূল্য মানে কি, আমি আবার বলছি, অভিহিত মূল্য মানে লিখিত মূল্য, মানে শেয়ারের গায়ে যে দামটা লেখা ছিল। এখন আমরা যদি একটু অঙ্কের ভিতর খেয়াল করি, তো দেখবো এখানে পদ্মা কোম্পানি লিমিটেড 100 টাকা মূল্যের, তাহলে এক একটা শেয়ারের দাম কয় টাকা? 100 টাকা। তাহলে অভিহিত মূল্য কয় টাকা? অভিহিত মূল্য হচ্ছে আমার 100 টাকা। এই গুণ এখানে নামাইলাম। শেয়ার শেয়ার অধিহার বা শেয়ার অধিহারের শতকরা, তাহলে শেয়ার অধিহার কত? যদি খেয়াল করে এখানে বলছে 10% অধিহারের শেয়ার ইস্যু করছে, 10% বেশি দামে বিক্রি করছে, তাহলে 10%। তাহলে আমরা এখানে লিখবো 100 কত? 10%। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এখানে আমরা গুণটা না দেই, কেমন? এখানে গুণটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, গুণ দিয়েও করলে হয়। এখানে শেয়ার অধিহারের শতকরা, এটা একটু লিখে দিই। আচ্ছা, তাহলে 100 টাকার যদি 10% করি তাহলে হয় কয় টাকা? 10 টাকা। এই 10 টাকা হলো আমার কি? হ্যাঁ, এই 10 টাকা হলো আমার শেয়ার প্রতি অধিহার, মানে এক একটা শেয়ারে 10 টাকা হচ্ছে আমার অধিহার। এবার প্রশ্নে কিন্তু আরেকটা অংশ ছিল, সেই অংশে কি বলছে? অধিহারের পরিমাণ নির্ণয় কর, টোটাল অধিহারের পরিমাণ। তাহলে আসো আমরা আগে প্রথমে একটু সূত্রটা লিখে ফেলি। শেয়ার অধিহারের পরিমাণ, শেয়ার অধিহারের পরিমাণ। এখন শেয়ার অধিহারের পরিমাণকে আমরা নির্ণয় করব, যে কয়টা শেয়ার আমরা বিলি করব, তাহলে আমরা এখানে লিখতে পারি বিলিখিত শেয়ার সংখ্যা গুণন শেয়ার প্রতি অধিহার। বিলিখিত শেয়ার, তাহলে বিলিখিত শেয়ার কত? দেখো, আমি এখানে ইস্যু করছিলাম 10,000 শেয়ার, আমাকে অতিরিক্ত আবেদন সহ টোটাল আমার কাছে আবেদন করছে 11,000। আমি 10,000 ইস্যু করছি, আবেদন করছে 11,000। এখন আমি সর্বোচ্চ কত হাজার শেয়ার বিলাইতে পারবো, মানে কত হাজার শেয়ার বিলি করতে পারবো লোকজনের মাঝখানে? লোকজনের মাঝখানে বিলি করা মানে হচ্ছে কতগুলো শেয়ার অ্যাকচুয়ালি আমি লোকজনকে দিতে পারবো। আমি আগেই বলছি, আমরা যেহেতু 10,000 শেয়ার ইস্যু করছি, 10,000 শেয়ার কি করছি? ইস্যু করছি। এই 10,000 শেয়ারই আমি সর্বোচ্চ লোকজনকে দিতে পারবো, মানে বিলাইতে পারবো বা বিলি করতে পারবো। তাহলে এখানে বিলিখিত শেয়ার সংখ্যা কত? 10,000 গুণন শেয়ার প্রতি অধিহার। এই যে আমরা কিন্তু বের করছি শেয়ার প্রতি অধিহার কয় টাকা? 10 টাকা। তাহলে এখানে আমরা লিখবো গুণ 10। তাহলে 10,000 গুণ 10 দিলে হয় কত? 1 লাখ। 1 লাখ টাকা। এইটা হচ্ছে আমাদের শেয়ারের অধিহারের পরিমাণ। প্রশ্নের আই হোপ তোমরা বুঝতে পারছো, তারপরে না বুঝলে একটু কমেন্টে আমাকে জানাবে। এবং এই শেয়ার প্রতি অধিহার এবং অধিহারের পরিমাণ নির্ণয় করা, এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কদাগের জন্য, এবং মোস্ট রিপিটেড একটা কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। তুমি বোর্ড কোশ্চেন যখন সলভ করবা দেখবা এই যে অধিহার এবং অধিহারের পরিমাণ নির্ণয় করা, মানে সরি, শেয়ার প্রতি অধিহার এবং শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করা, এই জিনিসটা কিন্তু মানে প্রচুর পরিমাণে আসে। আর এখানে একটু মনে রাখবা, এই যে প্রতি, এই প্রতি মানে হচ্ছে হলো একটি শেয়ারের দাম, একটি শেয়ারের দাম। প্রতি মানে হচ্ছে একটি, তাহলে একটি শেয়ারের দাম নির্ণয় করতে পারবে। এবং টোটাল, এখানে অধিহারের পরিমাণ বলতে বুঝাইছে মোট অধিহারের পরিমাণ। ঠিক আছে, আমি একটু বিস্তারিত আলোচনা করে দেবার চেষ্টা করেছি। খদাইয়ে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও। এই জাবেদা আর দাখিলে একই কথা, ঠিক আছে? প্রয়োজনীয় জাবেদা আর দাখিলে একই কথা, একটা একটা সমার্থক শব্দ। জাবেদা বলতেও যা বুঝায়, দাখিলা বলতেও তাই বুঝায়। তার মানে এখন আমাদের জাবেদা দিতে হবে। এবং এখানে কিন্তু প্রশ্নে বলছে যে ব্যাখ্যা ব্যতীত, যেহেতু আমাদের প্রশ্নে বলেছে, আমরা কিন্তু জানি যে জাবেদা দিলে আমাদের বাধ্যতামূলক কি দিতে হয়? ব্যাখ্যা দিতে হয়। তো এখানে যেহেতু ব্যাখ্যা ব্যতীত বলছে, সেহেতু এখানে ব্যাখ্যা না দিলেও চলবে। তো চলো আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। আমাদের হচ্ছে কোশ্চেনে জাবেদার ছক টানতে হবে আগে সবার, ঠিক আছে?
আচ্ছা, জাবেদা, যেহেতু আমরা খদাগের উত্তর করতেছি, সো এখানে আমরা লিখে নেব খদাক। এখানে অবশ্যই লিখবো তারিখ, এখানে লিখবো হিসাবের শিরোনাম। ব্যাখ্যা লেখার দরকার নেই, কারণ যেহেতু আমাদের প্রশ্নে বসে ব্যাখ্যা ব্যতীত, সো এখানে আর ব্যাখ্যা লেখার দরকার নেই। এখানে লিখবো খতিয়ান পৃষ্ঠা, খপ্রি। আচ্ছা, এখানে আমরা লিখবো জাবেদা। আর এই জাবেদার উপরে তোমরা অবশ্যই কিন্তু এই প্রতিষ্ঠানের নাম লিখে নিবা, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের নাম পদ্মা কোম্পানি লিমিটেড, এই যে এইটা, এই নামটা কিন্তু অবশ্যই লিখবা, তারপরে লিখবা জাবেদা। তো এবার আমরা চলো জাবেদা দেওয়া শুরু করি। তো প্রথম যে জাবেদাটা দিতে হয় আমাদের এই শেয়ার ইস্যুর ক্ষেত্রে বা এই চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা। এখন শেয়ার আবেদনের জাবেদা কি তোমরা সবাই জানো, ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এটা হলো 1 নম্বর জাবেদা, এটা তোমরা সবাই জানো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন তারা যে আবেদন করছে, এই আবেদনটা কিন্তু কোথায় করছে? ব্যাংকে করছে। তাহলে ব্যাংকে করলে আমার ব্যাংকে টাকা, ব্যাংকে যদি লোকজন আবেদন করে, মানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, আবেদন করা মানে কি তারা আমার ব্যাংকে টাকা জমা দিয়ে দিচ্ছে, আবেদন করতেছে জমা করে। তো আমার ব্যাংকে টাকা বাড়ছে, এই জন্য আমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাবকে ক্রেডিট করছি। এখন এখানে একটা ছোট্ট বিষয় মাথায় রাখতে হবে, যে এটা হলো কতগুলো শেয়ার আবেদন করছে। শেয়ার কিন্তু 11,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে। তোমরা অঙ্কের ভিতর যায় দেখবা যে কোথায় শেয়ার আবেদন লেখা আছে, কোথায় শেয়ার আবেদন লেখা আছে, এটা একটু দেখবা। তো অঙ্কের ভিতর যদি খেয়াল করো তো দেখো লেখা আছে মোট 11,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। সে ছাড় ছিল 10,000, কিন্তু আবেদন পেল কিন্তু 11,000। তার মানে এখানে 11,000-এর আবেদন পাইছে। তাহলে আমরা এখানে লিখবো 11,000 গুণন 110 টাকা করে আবেদন পাইছে। কেন 110 টাকা? কারণ দেখতে হবে যে এটার লিখিত মূল্য কিন্তু 100 টাকা, আর 10% হলো অধিহার। তাহলে 100 টাকার 10% করলে, এই যে 100 টাকা, এই 100 টাকার 10% করলে হয় কয় টাকা? 10 টাকা। তাহলে অধিহার যেহেতু, সেহেতু আমাদের কি করতে হবে? দাম বাড়াইতে হবে, যোগ করতে হবে। বাড়ানো মানে কি? যোগ করতে হবে। তাহলে 100 সঙ্গে 10 যোগ করবো, তাহলে টোটাল হবে কত? 110। তাহলে এখানে আমরা লিখবো 110। আর শেয়ার ব্যাংক হিসাবে যে টাকা হবে, শেয়ার আবেদনেও কিন্তু সেম একই টাকাই হবে। তাহলে 11,000 শেয়ার আবেদন করছে, কয় টাকা দরে? 110 টাকা দরে। এখন যদি আমরা একটু গুণ করি তাহলে কত পাই? 11,000 গুণন 110, এখানে আসছে হলো 12,10,000। এই ডেবিট পাস আর এই ক্রেডিট পাস অলওয়েজ সেম টাকা হবে, সেম। কেমন? আচ্ছা, এই অঙ্কে কিন্তু আমাদের বলছে ব্যাখ্যা ব্যতীত, এই জন্য আর আমরা কষ্ট করে এখানে আর ব্যাখ্যা দিব না। এটা গেলে 1 নাম্বার জাবেদা, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আর যদি ব্যাখ্যা দিতে হতো তাহলে ব্যাখ্যা কি লিখতাম? তোমরা সবাই জানো যে শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হলো, যেহেতু শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হলো, যেহেতু শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হলো। এটা গেল 1 নাম্বার জাবেদা। এখন 2 নাম্বার জাবেদা কি? শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত। 2 নাম্বার আর 3 নাম্বার জাবেদাটা আমরা একসঙ্গে দিয়ে দেব। কি দিব? শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর। তো শেয়ার আবেদনের অর্থ যদি মূলধনে স্থানান্তর করি আমরা 2 নাম্বার জাবেদা, তাহলে এই শেয়ার আবেদন যেটা ক্রেডিট হয়েছে এখানে, এটা ডেবিট হয়ে যাবে। তাহলে শেয়ার সেম টাকা। কত টাকা? 11,000 শেয়ার আবেদন করছে, কয় টাকা দরে? 110 টাকা দরে। গুণ করলে হয় কত টাকা? 12,10,000 টাকা। শেয়ার আবেদন হিসাব ডেবিট, যেটা এখানে ক্রেডিট ছিল, এই যে শেয়ার আবেদন প্রথম জাবেদায় কিন্তু ক্রেডিট ছিল, এই ক্রেডিটটা এখানে কি হয়ে গেল? ডেবিট হয়ে গেল। এবার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে।
আচ্ছা, এই মূলধনের ক্ষেত্রে অলওয়েজ তোমরা মনে রাখবা, মূলধনে সবসময় যে কয়টা শেয়ার তুমি বিলি করতে পারবা সেই কয়টা শেয়ারেই এই মূলধনে নিতে হবে। তো এখানে যদি একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু 10,000 শেয়ার ইস্যু করছিলা, কিন্তু তুমি আবেদন পাইছো 11,000, অতিরিক্ত 1,000 শেয়ারের আবেদন পাইছো। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে তুমি 1,000 শেয়ারের অতিরিক্ত আবেদন পাইছো, ওই 1,000 শেয়ারকে কি তুমি, ওই শেয়ার যারা আবেদন করছো অতিরিক্ত যে 1,000 আবেদন করছে তাদেরকে কি তুমি শেয়ার দিতে পারবা? পারবা না। তুমি কয়টা শেয়ার বিলাইতে পারবা, কয়টা শেয়ার দিতে পারবা? 10,000 শেয়ার। তাহলে তোমার বিলিখিত শেয়ার সংখ্যা কত? 10,000। তো এই শেয়ার মূলধনে অলওয়েজ যে কয়টা শেয়ার তুমি বিলাইতে পারবা, যেমন এখানে আমি 10,000 শেয়ার ইস্যু করছিলাম, সো আমি এই 10,000 শেয়ারই কি করতে পারবো? বিলি করতে পারবো। সুতরাং আমি এখানে শেয়ার মূলধনে ওই 10,000 শেয়ারের টাকাই নেব। মূলধনে মানে হচ্ছে ওই ব্যাংকের থেকে টাকাটা মূলধনে নিয়ে আসা, ব্যবসায় নিয়ে আসা। মূলধনে মানে হচ্ছে টাকাটা ব্যবসায় নিয়ে আসা। মূলধন বাড়লে, মালিকানা সত্ত্ব বাড়লে তো ক্রেডিট হয়, তোমরা সবাই জানো। আর এই শেয়ার মূলধনে অলওয়েজ লিখিত মূল্য দিতে হবে। এই অঙ্কে যদি একটু খেয়াল করো, এখানে কিন্তু এটা লিখিত মূল্য কয় টাকা? 100 টাকা। তাহলে এই শেয়ারের অভিহিত মূল্য বা লিখিত মূল্য বা শেয়ারের দাম এক একটা কয় টাকা করে? 100 টাকা করে। তাহলে এখানে অবশ্যই কয় টাকা হবে? 100 টাকা। তাহলে 10,000 গুণন 100 করলে হয় 10 লাখ। ঠিক আছে, 10 লাখ। আচ্ছা, এখন আমরা জানি অঙ্কে যদি অধিহার থাকে, যখন আমরা এই শেয়ার আবেদনের টাকা যখন মূলধনে পাঠাই, অঙ্কে যদি অধিহার থাকে, অধিহারটাকে আমরা ক্রেডিট করি এবং অবহারটাকে আমরা ডেবিট করি। সবাই আমার সঙ্গে একটু মুখে বলো, অধিহারকে আমরা কি করব? ক্রেডিট করব, এবং অবহারকে আমরা কি করব? ডেবিট করব। আমি কিন্তু বেসিক ক্লাসে লিখে দিছি। তাহলে অধিহার যেহেতু অঙ্কে আছে, সেই তো অধিহারকে আমাদের ক্রেডিট করতে হবে। সুতরাং আমরা এখানে লিখবো শেয়ার অধিহার। এখন অধিহারে আমরা কোন টাকাটা নিব? ঠিক আছে, দেখো অধিহার কিন্তু আমরা অলরেডি ক দাগে নির্ণয় করছি। এই যে এই ক দাগটা যদি বুঝে থাকো, তাহলে এই যে শেয়ার অধিহারের পরিমাণ কত? 1 লক্ষ টাকা। 10,000 শেয়ার যেটা আমরা বিলিতি করতে পারবো, আর শেয়ার প্রতি অধিহার কয় টাকা? 10 টাকা। এই 10 টাকা আমি কোন জায়গা থেকে পাইছি? এই যে এইভাবে বের করছি। তাহলে এই 10,000 শেয়ার আমার হলো বিলি করতে পারবো, এই 10,000 শেয়ারেই 10 টাকা করে অধিহার। তাহলে হয় কয় টাকা? 1 লাখ টাকা। তাহলে আমরা এটা এখানে নিয়ে নেব। 10,000 শেয়ার আমরা বিলি করতে পারবো, সো কয় টাকা? 10 টাকা। এখানে শেয়ার মূলধনও কিন্তু বিলিখিত শেয়ার সংখ্যা নিব, আর শেয়ার অধিহারও বিলিখিত শেয়ার কর, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি বিলি করতে পারবো। আচ্ছা, তাহলে 10,000 গুণ 10 হইলে কত হবে? 10,000 গুণ 10 দিলে হবে হচ্ছে 1 লাখ। ঠিক আছে, এটা তো আমরা বের করছি। ঠিক আছে, আচ্ছা এবার আসো, অতিরিক্ত আবেদন যেটা করছে এটা আমরা এখানে ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দিয়ে দেব। এখন তোমরা অনেকে বলতে পারো, স্যার ব্যাংক হিসাবে এখানে কেন? এটা তো আলাদা লিখতে হবে। তো দেখো, এটা আলাদা লিখলেও হয়, একসঙ্গে লিখে দিলেও হয়। তো অতিরিক্ত আবেদন করছিল কত টাকা? কত হাজার শেয়ার? 1,000 শেয়ার অতিরিক্ত আবেদন করছিল। এখন আমি তাদের যখন ফেরত দিয়ে দিচ্ছি টাকাটা, আবেদন 11,000 আবেদন করছে আমার ব্যাংকে, আমি 10,000 শেয়ারের টাকা আমার মূলধনে নিয়ে আসছি। এই যে মূলধনে 10,000 শেয়ার নিয়ে আসছি, 10,000 শেয়ারের টাকা। আর ওই যে 1,000 অতিরিক্ত আবেদন হয়েছে, রয়ে গেছে, ওই টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দিব। তাহলে আমার ব্যাংকের টাকা কি কমে যাবে? এই জন্য আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করি। এখন তারা আবেদন করছিল কয় টাকা? দেখো, শেয়ার আবেদন হিসাব তারা আবেদন করছিল কিন্তু 110 টাকা দরে। লোকজন যখন আমার শেয়ার কিনতে চাইছিল, হ্যাঁ, তখন তারা কিন্তু 110 টাকা দরে আবেদন করছিল, কারণ আমি আমার শেয়ারের দাম বাড়ায় বলে দিছি 110 টাকাই। দেখো, শেয়ার আবেদনে এই জন্য আমরা 110 টাকাই লিখছি। এখন তাদেরকে যদি এখন আমি 100 টাকা দরে ফেরত দিই, তাহলে আমার মায়ের একটাও কিলকি একটাও নিচে পড়বে? মায়ের একটাও নিচে পড়বে না, আমার এসে কেলানি দেবে, বলবে ওই বেটা আমরা 110 টাকা ধরে আবেদন করছি, আমাদের এখন শেয়ার দিতে পারো নাই, এখন তুমি 100 টাকা ধরে ফেরত দিছো, তাহলে ওই 10 টাকা কই? তখন তারা ওই 110 টাকা ধরেই ফেরত চাইবে। তো আমাদের ব্যাংকের মাধ্যমে 110 টাকা ধরেই তাদের কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে টাকাটা। তাহলে 1,000 গুণ 110 দিলে হয় কত? হয় হচ্ছে হলো 1,10,000 টাকা। এখন এইটা যে অঙ্ক যে হয়েছে, এটা তুমি কেমনে বুঝবা? এই ডেবিটের যে টাকাটা, এই যে শেয়ার আবেদনের যে টাকাটা, এই যে এই টাকাটা
সমান সমান হবে হচ্ছে এই ক্রেডিটের এই 3টা টাকা। তুমি এই ক্রেডিটের এই 3টা অ্যামাউন্ট যোগ দাও, দেখো এই 12,10,000-এর সমান হয়। তার মানে এই ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ অলওয়েজ কি হবে, সমান হবে। আর এই পাশে গুণ দিয়ে এটা না দেখাইলেও হবে, এটা যে গুণ দিতে হবে এমন কোনো কথা নেই, দিলে ভালো, না দিলেও অসুবিধা নাই। আর তোমরা ডেবিট যে পক্ষগুলো এগুলো এই সাইডে দেখো, এই যে এই পাশে সরাই লিখছি আমি। আর ক্রেডিট যেগুলো এগুলো কিন্তু দেখো এই পাশে সরাই লিখছি, যেমন এখানে একটা ডেবিট, এটা হলো ডেবিট ব্যাংক হিসাবে, এই পাশে সরাই লিখছি। আর এই যেটা শেয়ার আবেদন যেটা ক্রেডিট, এটা কিন্তু আমি ডান পাশে সরাই লিখছি। তাহলে ক্রেডিট গুলো এই পাশে সরাই লিখবা, ডেবিট গুলো এই পাশে সরাই লিখবা, কেমন? আচ্ছা, যেহেতু ব্যাখ্যা দিতে বলে নাই সো আমি ব্যাখ্যা দিচ্ছি না। এই পর্যন্তই শেষ জাবেদা। এই অঙ্কে কিন্তু আর কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করেনি, কোন রকম কোন এই অঙ্কে এই উদ্দীপকের ভিতরে কি কোথাও জমি ক্রয়, দালান কোঠা ক্রয়, মেশিন ক্রয় এরকম কোনো কিছু বলেনি। আর কোন প্রকার এই উদ্দীপকের ভিতর কোন প্রকার খরচও কিন্তু নাই, যেমন ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন, হ্যাঁ, দস্তুরি, হ্যাঁ, এই ধরনের কোনো খরচ কিন্তু, বা লটারি খরচ, এই ধরনের কোনো খরচ কিন্তু এখানে নাই। সুতরাং আমাদের এই 2টা জাবেদা দিলেই হয়েছে। সরি, এখানে মূলত 3টা জাবেদা। 1 নম্বর জাবেদা শেয়ার আবেদনের জাবেদা, 2 আর 3 হচ্ছে শেয়ার আবেদনের অর্থ মূলধন স্থানান্তর এবং অতিরিক্ত আবেদন এই ব্যাংকের মাধ্যমে ফেরতের জাবেদা। তার মানে এখানে মূলত 3টা জাবেদা দিলাম। আমাদের যে 5টা জাবেদা ছিল সেই 5টা জাবেদার প্রথম 3টা জাবেদাই এই যে আমরা দিলাম। এবার প্রশ্নের গ দাগে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী, তাহলে আর্থিক অবস্থার বিবরণী চলো আমরা ছক টেনে করে ফেলি। আর আর্থিক অবস্থার বিবরণী যখন তোমরা করবা অবশ্যই অবশ্যই 3টা টাকার ঘর দিয়ে দেবা। কয়টা টাকার ঘর? 3টা টাকার ঘর। তাহলে এখানে লিখবা আর্থিক অবস্থার বিবরণী। বিবরণী কেমন? আচ্ছা, এটা আমরা উত্তর করতেছি হচ্ছে আমাদের গ দাগের, সো আমরা এখানে গ দাগ লিখবো। এখানে লিখবো বিবরণ। এখানে টাকার ঘর হবে 1টা 2টা 3টা। আমি আবার বলছি এখানে টাকার ঘর হবে 3টা। অনেকে 2টা দিয়ে করো, এটা কিন্তু ভুল, স্যার কিন্তু মার্ক কেটে নিবে। এখানে 1টা 2টা 3টা অবশ্যই আর্থিক অবস্থার বিবরণী। যৌথ মূলধনী কোম্পানি যেগুলো, এদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা এবং বছরে একবার প্রকাশ করা বাধ্যতামূলক। এটা আইন দ্বারা পরিচালিত হয়। 1994 সালে কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়। যেহেতু এটা আইনের দ্বারা চলে, সো আইনে বলা আছে 3টা ছক, তুমি 2টা দিলে হবে, 3টাই দিতে হবে অবশ্যই, এটা মাস্ট। আর্থিক অবস্থার বিবরণী মানে 1 2 3, 3টা ছক দিবা। এই প্রথম কলামে কাজ না হইলেও 3টা ছক দিবা, 3টা দিয়ে ছুঁয়ে দিবা, বাস। কাজ হইলেও আসি, না হইলেও আসি। টাকা টাকা টাকা, এই যে 3টা টাকার ঘর দিলাম। আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী মানে তোমরা সবাই জানো, আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, মানে A = L + E। তাহলে প্রথমে আমাদের অবশ্যই অবশ্যই সম্পত্তিগুলো দেখতে হবে যে কি কি সম্পত্তি আছে। সো আমরা প্রথমে লিখলাম সম্পত্তি সমূহ। দেখো এই সম্পত্তি যে সমূহ, এই সম্পত্তি সমূহের ভিতরে সর্বপ্রথম আসবে হচ্ছে চলতি সম্পত্তি। সর্বপ্রথম মূলত আসে স্থায়ী সম্পত্তি, কিন্তু এই যে উদ্দীপক, এই উদ্দীপকে কিন্তু কোথাও স্থায়ী সম্পত্তি ক্রয় নাই। আমি আগেই বলছি দালান কোঠা, জমি, যন্ত্রপাতি, মেশিন এরকম কোনো কিছু এখানে নাই। যদি ক্রয় করত, যদি কোনো স্থায়ী সম্পত্তি থাকতো, তাহলে আমরা একদম সর্বপ্রথম স্থায়ী সম্পত্তিটা এখানে নিতাম। যেহেতু স্থায়ী সম্পত্তি নাই, সেটা স্থায়ী সম্পত্তি নিব না, তাহলে 2 নাম্বার কি আছে? চলতি সম্পত্তি। এই জন্য আমরা লিখতেছি চলতি সম্পত্তি। এবং স্থায়ী সম্পত্তি যদি থাকতো, ওটা বাধ্যতামূলক সবার আগে স্থায়ী সম্পত্তি নিতে হবে। তখন কিন্তু চলতি সম্পত্তি আগে নিলে কিন্তু কাটা খাবা। তাহলে যখন আর্থিক বিবরণী করবা 2টা জিনিস মাথায় রাখবা অলওয়েজ। 1 নাম্বার কি? 3টা টাকার ঘর দিবা এবং সম্পত্তির ভিতর সবার প্রথমে নিবা হচ্ছে
স্থায়ী সম্পত্তি। সম্পত্তির ভিতরে সর্বপ্রথম 1 নম্বরে কি নিবা? স্থায়ী সম্পত্তি। কেমন? আচ্ছা, এবার আসো। তো যেহেতু নাই সেহেতু আমরা চলতি সম্পত্তি নিচ্ছি। এখন আমরা জানি চলতি সম্পত্তির ভিতরে একটা হিসাবই আসে, সেটার নাম হলো কি? সেটার নাম হলো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, আবার অনেক বই লেখে ব্যাংক জমা, একই কথা। তো এই যে ব্যাংক হিসাব, এই ব্যাংক হিসাবটা মূলত হচ্ছে হলো অ্যাকাউন্টিং এ হিসাব মানেই তো বুঝছো যে খতিয়ান। তার মানে কি? এই যে তুমি একটু আগে যে জাবেদা করছো, এই জাবেদার খতিয়ানটা করতে হবে, ব্যাংক হিসাবের খতিয়ান। এখন ব্যাংক হিসাবের খতিয়ান করতে গেলে দেখতে হবে যে কোথায় কোথায় ব্যাংক হিসাব আছে। এই যে একটা ব্যাংক হিসাব আছে, আর এই যে একটা ব্যাংক হিসাব আছে, এই যে দুইটা ব্যাংক হিসাব আছে। তাহলে এখানে এই ব্যাংক হিসাবটা করবা কিভাবে? ডেবিট ব্যাংক হিসাবগুলো থেকে ক্রেডিট ব্যাংক হিসাবের টাকাটা বিয়োগ দিবা। এখন ডেবিট ব্যাংক হিসেবে আছে কত? 12,10,000। আর ক্রেডিট ব্যাংক হিসেবে আছে কত? 1,10,000। তাহলে ডেবিট ব্যাংক হিসাবের যে 12,10,000 আছে, এই যে টাকাটা, এই টাকা থেকে ক্রেডিটের যে এই 1,10,000 ব্যাংক হিসাবে যেটা আছে, এই দুইটা আমরা বিয়োগ করব। তাহলে 12,10,000 থেকে 1,10,000 আমরা বিয়োগ করব। 12,10,000 বিয়োগ 1,10,000। 12,10,000 তাইলে তাইলে থাকে হচ্ছে হলো 11 লাখ। কয় লাখ? 11 লাখ। এখন এই অঙ্কের ভিতরে কিন্তু আর কোনো সম্পত্তি নাই, মানে অসমন্বয়কৃত ব্যয় আসে এর পরে, যদিও বা অসমন্বয়কৃত ব্যয়ের ভিতরে আসে হচ্ছে সকল প্রকার খরচ আর শেয়ার অবহার। এই অঙ্কটা কিন্তু অবহার না। এই অঙ্কটা হলো কিসের ছিল? এই অঙ্কটা ছিল হলো অধিহারের অঙ্ক। এই যে অধিহারের অঙ্ক, তার মানে এই অঙ্ক কিন্তু অবহার নাই। আবার এই অঙ্কে কিন্তু কোনো প্রকার কোনো খরচও নাই, ব্যাংক চার্জ, লটারি খরচ, অবলেখকের কমিশন, হ্যাঁ, এই ধরনের কোনো খরচও নাই। তার মানে এখানে অসমন্বয়কৃত ব্যয়টা আমরা নিব না। তাহলে এটাই আমাদের মোট স্থায়ী, মানে এটা আমাদের মোট সম্পত্তি। কেমন? তাহলে এখানে যোগ দিলে কত হয়? 11 লাখটাই এখানে নেমে যাবে। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হলো মোট সম্পত্তি। অলরাইট, এবার আসি হচ্ছে হলো দায় ও মালিকানা সত্ত্ব। এটা অনেক ইম্পর্টেন্ট। কেমন? এটা তোমরা অনেকেই বুঝো না। অবশ্যই অবশ্যই এই যে এটার যে বেসিক ক্লাস আছে, এই বেসিক ক্লাসটা খাতায় নোট করবা। ঠিক আছে? এই আর্থিক অবস্থার বিভিন্ন যে বেসিক ক্লাসটা আছে, এটা খাতায় নোট করবা। তোমরা যারা খাতায় নোট করো না, হ্যাঁ, তোমাদের সবগুলোর সামনের দাঁত পড়ে যাবে, সামনের দাঁত পড়ে যাবে, পানি খেতে পারবা না। বুঝতে পারছো? পানি স্ট্র দিয়ে খেতে হবে। ঠিক আছে? সবগুলো খাতায় তুলবি। ঠিক আছে? আচ্ছা, তুলে এবার আমরা হচ্ছে এই দায় ও মালিকানা সত্ত্ব করব। তো এর ভিতরে সর্বপ্রথম আমরা নিব হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। ঠিক আছে? আমরা জানি মূলধন হচ্ছে 4 প্রকার। সর্বপ্রথম আমরা মূলধনের কাজ করব। তো অনুমোদিত মূলধন কি? এটা একদম অঙ্কের শুরুতে দেওয়া থাকে, প্রতি শেয়ার, এটা একদম অঙ্কের শুরুতে দেওয়া থাকবে। কেমন? দেওয়া থাকবে যে প্রতি শেয়ার 100 টাকা দরে 60,000 শেয়ার বিভক্ত 60 লাখ টাকা অনুমোদিত মূলধন নিবন্ধিত হয়। তাহলে অনুমোদিত মূলধন কত টাকা? 60 লাখ টাকা। তাহলে এইটাই আমরা এখানে লিখবো। ঠিক আছে? প্রতি শেয়ার 100 টাকা দরে 60,000 খানি শেয়ার। ঠিক আছে? 60,000টি শেয়ার। কেমন? আচ্ছা, তাহলে গুণ করলে হয় কত টাকা? 60 লাখ টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 60 লাখ টাকা। কিন্তু এটা কিন্তু মাস্ট বি, তোমাকে কি করতে হবে? এটা কিন্তু ক্লোজ করে দিতে হবে।
এটা কিন্তু মাস্ট বি ক্লোজ করে দিতে হবে। কারণ কি, এই অনুমোদিত মূলধনটার সঙ্গে আসলে আমাদের ব্যবসায় তেমন কোনো সম্পর্ক নাই। অনুমোদিত মূলধন এক একটা কোম্পানির এক এক রকম হতেই পারে। এই জন্য এই অনুমোদিত মূলধনটা তুমি এটা ক্লোজ করে দিবে। এটা আসলে মানে এটা খুব গুরুত্বপূর্ণ, বা আমাদের অঙ্কের সঙ্গে কোনো দরকার নাই, এই জন্য এটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করা মানে কি, এটা শেষ। কেমন? তো অনুমোদিত মূলধনটাকে আমরা এরকম সুন্দর মতন ফার্স্ট কলামে ক্লোজ করে দেবো। অনেকে অনুমোদিত মূলধন কিন্তু এই প্রথম কলামে না লিখে এই তৃতীয় কলামে লেখে, তখনও তৃতীয় কলামে লিখলেও জেড টেনে দেবা। মেইন কথা হচ্ছে অনুমোদিত মূলধন লিখলেই, টাকা লিখলেই নিচে কি টেনে দিতে হবে, বাধ্যতামূলক জেড টেনে দিতে হবে। কেমন? এরপরে আসো ইস্যু বিলিও আদায়কৃত মূলধন, এটা লিখে ফেলি। ইস্যু বিলি ও আদায়কৃত আচ্ছা, এই ইস্যু বিলিও আদায়কৃত মূলধনের ভিতরে তুমি যে জাবেদাটা করছো না একটু আগে, এই যে একটু আগে যে জাবেদা করছো না, কই করছি জাবেদা, এই যে এই জাবেদার ভিতরে যেখানে দেখবা হচ্ছে শেয়ার মূলধন লেখা, কি মূলধন, শেয়ার মূলধন লেখা, ওই টাকাটা এই যে অলওয়েজ মনে রাখবে, এই যে শেয়ার মূলধনের যে টাকাটা, এই যে শেয়ার মূলধনের যে টাকাটা, শেয়ার মূলধনের যে টাকাটা, হ্যাঁ অলওয়েজ মনে রাখবে, এই যে শেয়ার মূলধনের যে টাকাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এই শেয়ার মূলধনের যে টাকাটা, এই টাকাটা তুমি একদম চোখ বুঝে এইখানে বসাই দেবা ইস্যু বিলিও আদায়কৃত মূলধনের ভিতরে। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, প্রতি শেয়ার এখানে ছিল কয় টাকা ধরে, 10,000 শেয়ার 100 টাকা ধরে। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি, প্রতি শেয়ার 100 টাকা ধরে 10,000 খানি শেয়ার করলে হয় কত, 10,000 গুণ 100 দিলে হয় কত, 10 লাখ। এই টাকাটা অবশ্যই থার্ড কলামে লিখে দেবা। এই 10 লাখ টাকা হচ্ছে ইস্যু বিলিও আদায়কৃত মূলধন। এটা কিন্তু জেড টানা যাবে না, জেড শুধুমাত্র অনুমোদিত মূলধন, এই যে প্রথম যেটা লিখবে এইটাই জেড টাইনে দেবা। কেমন? আচ্ছা, এবার দেখো সঞ্চিত উদ্বৃত্ত আসবে। এই সঞ্চিত উদ্বৃত্তের ভিতরে একটা আইটেমই আসে, আমরা সবাই জানি, সেটা হলো শেয়ার অধিহার। এখন শেয়ার অধিহার কত টাকা, এটা তো আমরা জাবেদা দেখেই নির্ণয় করে ফেলতে পারবো। এই যে জাবেদাই বের করে রাখছি আমরা, এই যে শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত টাকা, শেয়ার অধিহার হচ্ছে এই যে 10 টাকা, 10,000 শেয়ার 10 টাকা ধরে 1 লক্ষ টাকা। শেয়ার অধিহার কত টাকা, 1 লক্ষ টাকা। তো চলো আমরা 1 লক্ষ টাকা লিখে ফেলি, এটা একদম থার্ড কলামে যাবে শেয়ার অধিহারের টাকা। এখন যদি একটু খেয়াল করো, এই 10 লাখ আর এই 11 লাখ, এই দুইটা আইটেম আসছে হচ্ছিল দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে। তাহলে 10 আর 1 যোগ করলে হয় হচ্ছিল 11 লাখ টাকা। এই যে দেখো, এই মোট সম্পদেও আসছে 11 লাখ, দায় ও মালিকানা সত্ত্বেও কিন্তু আসছে 11 লাখ। এই জন্য এখানে সুন্দর মতন করে লিখে দিবা, কি লিখবা, মোট দায় ও মালিকানা সত্ত্ব। আগামী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে যে এখানে যে 3-4টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা করব। এন্ড এই অঙ্কগুলো করলে ইনশাআল্লাহ এইচএসসি 25 ব্যাচের 100% প্রিপারেশন তো হবেই হবে। এবং এই অধ্যায়ের আমি এমসিকিউ তোমাদের আসলে একটু টপ যে এমসিকিউ গুলো সেগুলো সলভ করাই দিচ্ছি। যদি তোমাদের লাগে আমাকে একটু কমেন্টে জানাবে, আমি টপ এমসিকিউ গুলো একদম মানে ধরে ধরে সব এমসিকিউ গুলো সলভ করাই দিব। এবং ওই যে স্লাইড গুলো আমি সাজাবো বা যে এমসিকিউ গুলো আমি সলভ করব, ওইগুলার বাইরে এইচএসসি পরীক্ষায় কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। ওই নিয়ম এবং ওইগুলোর ভিতর থেকে তুমি ইনশাআল্লাহ হুবহু কমন পাবা। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কি বলো এটাকে, যে তোমার হচ্ছে এইচএসসি 26 ব্যাচ যারা রয়েছে তাদের জন্য এগুলো অনেক বেশি হেল্প হবে, তোমাদের বেসিক সহ। যেহেতু তোমাদের ফুল সিলেবাস, তোমাদের কিন্তু এই এক অধ্যায় থেকে এত অঙ্ক আসবে না, অল্প আসবে। বাট তোমরা
ইনশাল্লাহ এই অধ্যায়টা খুব সুন্দর মতন করে আত্মস্থ করতে পারবা। আর তোমাদের 26 ব্যাচের জন্য খুব শীঘ্রই আমরা খুব নতুন একটা মানে একদম একটা ক্রাশ কোর্স নিয়ে আসতেছি। তোমাদের একদম এই কোর্সের ভিতরে এমন ভাবে তোমাদের সিকিউ এমসিকিউ বেসিক সহ কমপ্লিট করানো হবে, তোমাদের অ্যাকাউন্টিং ফিনান্সে কোনো প্রবলেম থাকবে না, A to Z। এবং আমি সুন্দর মতন, যারা আমাকে বিশ্বাস করো বা আমার ক্লাসগুলো যারা পছন্দ করো, আমার ক্লাসগুলো যারা দেখো, তাদের জন্য বেস্ট 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 কিছু একটা আসতেছে। কেমন? তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।